কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় খণ্ড, পর্ব ৭। ১৯৫৬ সালে পদার্পণের আগে ১৯৫৫ সালের আরও কয়েকটি ঘটনার এখানে বিবরণ দেওয়া প্রয়োজন। ৭ই মার্চ ১৯৫৫ কাটোয়া ও কালনার পৌরসভা নির্বাচনে কংগ্রেস দলের শোচনীয় পরাজয় ঘটে। ১৯৫৫ সালের ২৭-২৮ মে ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়ে মেলের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়। এম গুরুস্বামী সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। মাদ্রাজের পেরাম্বুরে অনুষ্ঠিত এই কনভেনশনে ৬টি আঞ্চলিক রেলপথের ২৩৯ জন প্রতিনিধি যোগদান করেন। ৬ই জুন ১৯৫৫ সুতাকল শ্রমিকদের দাবির সমর্থনে কানপুরে ৩০,০০০ শ্রমিক একদিনের প্রতীকী ধর্মঘট পালন করেন। কানপুর ধর্মঘটে ধর্মঘটী শ্রমিকদের যথাসাধ্য সাহায্যের জন্য ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে আমি এক আবেদন জানাই। ২রা জুলাই ১৯৫৫ কলকাতার ভারত সভা হলে আমার সভাপতিত্বে কলকাতা ও হাওড়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় মোটর পরিবহন শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম পরিবহন শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতির ভাষণে আমি বলি, ৪ঠা সেপ্টেম্বর ১৯৫৫ ময়দানের প্রকাশ্য সম্মেলনে যোগদানের জন্য মোটর পরিবহন শ্রমিকদের যে উৎসাহ দেখা দিচ্ছে তাতে হস্তক্ষেপ করা সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করারই নামান্তর। মোটর ভেহিকলস আইন ও বিধিগুলির মধ্যে শ্রমিকদের উপর পুলিশি তদারকের ব্যবস্থা রয়েছে, কিন্তু শ্রমিকদের ছুটি, ওভারটাইম, বেতন, প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য আইনসিদ্ধ সুযোগ সুবিধা সম্পর্কে আইনে কোনো উল্লেখ নেই। ৪ঠা সেপ্টেম্বর ১৯৫৫ কলকাতার ময়দানে মোটর পরিবহন শ্রমিকদের সম্মেলনের প্রকাশ্য অধিবেশন হয়। প্রকাশ্য অধিবেশনের আমি ছিলাম সভাপতি। ৩ সহস্রাধিক শ্রমিক অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। মোটর পরিবহন শ্রমিকদের শান্তিপূর্ণ সম্মেলন বানচাল করার জন্য সমস্ত ডিপো ও রাস্তার মোড়ে কংগ্রেস সরকারের সশস্ত্র ও লাঠিধারী পুলিশের মহড়ায় জনসাধারণ স্তম্ভিত হন। আমরা আর একটা ঘটনার কথা এখানে উল্লেখ করছি। ঘটনাটি হলো, গোয়া সত্যাগ্রহে কংগ্রেস বাধা দিতে সচেষ্ট হয়েছিল এবং এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এআইসিসির ওয়ার্কিং কমিটিতে গৃহীত প্রস্তাবে নাগরিকদের সত্যাগ্রহ বন্ধ করার আহ্বান জানানো হয়। ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘটনা কংগ্রেসীদের মুখোশ খুলে দেয়। কুখ্যাত পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনের মেয়াদ আরও বাড়ানোর জন্য ৭ই সেপ্টেম্বর ১৯৫৫ মুখ্যমন্ত্রী ডক্টর রায় বিধানসভায় এক বিল উত্থাপন করেন। আমি বিলটিকে অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং ব্যক্তি স্বাধীনতা হরণকারী আখ্যা দিয়ে বলি, ৮ বছর পর আজ শুধু নীতিগত দিক দিয়েই বিলটিকে বিচার করা হবে না। শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নিরাপত্তা আইন প্রয়োগের অভিজ্ঞতা মানুষের রয়েছে এবং সেই বিচারেই আজ কথা হবে। আলোচ্য বিলের কয়েকটি ধারা উদ্ধৃত করে আমি বলি, ৬ এবং ৭ নম্বর ধারা নিষিদ্ধ অঞ্চলের ঘোষণার অধিকারকে সরকার চিত্তরঞ্জন ও বার্নপুরে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করার কাজে লাগিয়েছে। ১০ নম্বর ধারাটি ধ্বংসাত্মক কাজ সম্পর্কিত। এই ধারাটিকে ব্যাপকভাবে শিক্ষক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর ১৯৫৫ পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনের বিল নিয়ে বিধানসভায় আলোচনাকালে অধ্যক্ষের আচরণের প্রতিবাদে আমরা সমগ্র বিরোধী পক্ষ ওয়াকআউট করি। ৭ই সেপ্টেম্বর ১৯৫৫ ডুয়ার্স ও তরাইয়ের চা বাগিচা শ্রমিকদের ঐতিহাসিক লাগাতার ধর্মঘটের অবসান ঘটে। প্রভিডেন্ট ফান্ড, অসুস্থ সন্তানদের দেখাশোনার জন্য বেতনসহ মায়ের ছুটির ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। বোনাসের প্রশ্ন বিবেচনার জন্য দ্বিদলীয় কমিটি গঠনের স্বীকৃতির পর ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়। ওপরে এটা উল্লেখ করা হয়নি যে নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় আর যাঁরা ভাষণ দেন তাদের মধ্যে ছিলেন শ্রীমতী মণিকুন্তলা সেন, হেমন্ত ঘোষাল, জ্যোতিষ ঘোষ ফরওয়ার্ড ব্লক সহ কয়েকজন বিরোধী বিধায়ক। রাজ্য পুনর্গঠন কমিশন তার রিপোর্ট ও সুপারিশগুলি ১৯৫৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করে।
এই রিপোর্ট পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যকে সন্তুষ্ট করতে পারেনি। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ও পশ্চিমবঙ্গ সম্পর্কে কমিশনের রিপোর্ট সমর্থন করেননি। তবে এই অসন্তোষের পিছনে একটি বিশেষ লক্ষ্য ছিল, যা নিয়ে একটি পৃথক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 5ই ডিসেম্বর 1955 পশ্চিমবঙ্গ বিধান পরিষদের 1969 সালে বিধান পরিষদ ভেঙে দেওয়া হয়। স্থগিত অধিবেশনে কমিউনিস্ট সদস্য কমরেড আব্দুল হালিম রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের তীব্র সমালোচনা করে বলেছিলেন, ভারতের প্রকৃত ঐক্য ও নিরাপত্তার জন্য নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হবে এবং ভাষা, কৃষ্টি ও এলাকার সান্নিধ্য এবং জনসাধারণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে গ্রামকে সর্বনিম্ন ইউনিট ধরে রাজ্যগুলির সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। বিধানসভায় রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ সম্পর্কে আলোচনা চলাকালীন বিধানসভা অভিমুখে একটি বিরাট মিছিল থেকে পশ্চিমবঙ্গের প্রতি অবিচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। 144 ধারার গণ্ডির বাইরে পুলিশ মিছিলটির গতিরোধ করে। বিভিন্ন বামপন্থী দল নিয়ে গঠিত রাজ্য পুনর্গঠন কমিটির নেতৃত্বে মিছিলটি পরিচালিত হয়। বিধানসভায় রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্টের ওপর বিতর্কে অংশগ্রহণ করে কমিউনিস্ট সদস্য 6 ডিসেম্বর 1955 ডাক্তার রনেন সেন বলেছিলেন, জাতীয় কংগ্রেস বরাবরই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের আশ্বাস দিয়ে এসেছে, কিন্তু তা সত্ত্বেও ক্ষমতায় আসীন হবার পরই সে ভিন্ন সুর গ্রহণ করে এবং প্রদত্ত প্রতিশ্রুতি সম্পূর্ণ অবজ্ঞা করে। কংগ্রেস রাজ্য পুনর্গঠন ও সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে ভাষা ও সংস্কৃতিকে ক্রমেই অন্তরালে ঠেলে দিতে থাকে। কংগ্রেসের এই নীতিকে রাজ্য পুনর্গঠন কমিশন স্বাভাবিক পরিণতিতে নিয়ে আসে মাত্র। রাজ্য পুনর্গঠন কমিশনের ওপর বিধানসভায় বিতর্কে অংশগ্রহণ করে আমি এই প্রশ্নে পার্টির নীতি ব্যাখ্যা করি। আমি বলি, রাজ্য পুনর্গঠনের প্রশ্ন নিয়ে যে বিষাক্ত উত্তেজনার আবহাওয়া সৃষ্টি হয়েছে, তার জন্য বিভিন্ন রাজ্য কংগ্রেস সরকার ও প্রদেশ কংগ্রেস কমিটিগুলি দায়ী। ভাষা ও ভৌগোলিক সংলগ্নতা এবং জনসাধারণের ইচ্ছা, একমাত্র এই মূল ভিত্তির উপর দাঁড়িয়েই রাজ্য পুনর্গঠনের প্রশ্নটির মীমাংসা করা সম্ভব। আমরা যেন না ভুলি, ভারতবর্ষ এক এবং অবিভাজ্য। এটা বিভিন্ন রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণের প্রশ্ন নয়, ভারতবর্ষের ঐক্য ও নিরাপত্তার কথা সবার আগে মনে রাখতে হবে। কেন্দ্রের কংগ্রেস সরকার ভারতের জাতি, ভাষা, কথ্য ভাষা সম্পর্কে এতদিন পর্যন্ত কোনোই বৈজ্ঞানিক অনুশীলন করেনি, অথচ ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামকালে এই কংগ্রেসই ভাষার ভিত্তিতে প্রদেশ গঠনের দাবি উত্থাপন করে জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিল। বৈজ্ঞানিক অনুশীলন ছাড়া শুধুমাত্র এই ধরনের কমিশন গঠনের মাধ্যমে কিছুতেই সমস্যার সমাধান সম্ভব নয়। রাজ্য পুনর্গঠন কমিশনের সুবিধাবাদী নীতি সম্পর্কে আমি বলি, এই অসঙ্গতি ও সুবিধাবাদের জন্য প্রধানত এবং প্রথমত দায়ী হচ্ছে কেন্দ্রের কংগ্রেস সরকার। এই সরকারই প্রথমে সীমানা নির্ধারণ ভাষাগত ভিত্তির পরিবর্তে শাসনগত, আর্থিক ইত্যাদি নানাবিধ ভিত্তির অবতারণা করেছিল। পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও কংগ্রেস পৃথক পৃথক যুক্তির অবতারণা করেছে। বিভক্ত পশ্চিমবঙ্গ বা উদ্বাস্তু ও বেকার সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গে সীমানা সম্প্রসারণ করা দরকার, এই যুক্তিকে তীব্রভাবে আক্রমণ করে আমি বলি, বিহারের একটু সামান্য অংশ পেয়ে কী করে আপনারা এই সমস্যাগুলির সমাধান করবেন? এই প্রসঙ্গে আমি দাবি তুলি, দার্জিলিংয়ের নেপালি এলাকায় পশ্চিমবঙ্গের অভ্যন্তরে আঞ্চলিক স্বায়ত্তশাসন দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এটাই পার্টির নীতি এবং এই নীতির ভিত্তিতেই আমি আমার বক্তব্য পেশ করি। বলাই বাহুল্য, কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার আমাদের এই দাবি প্রত্যাখ্যান করেছিল। সে সময় আমাদের এই দাবিকে জাতিবিরোধী আখ্যা দেওয়া হয়েছিল। 4 দশকের লাগাতার আন্দোলন ও অভিযান কেন্দ্রের কংগ্রেস সরকারকে অবশেষে নতি স্বীকারে বাধ্য করেছে। এর পেছনে ছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের লাগাতার প্রয়াস। 10ই ডিসেম্বর 1955 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার রায় সাংবাদিকদের বলেছিলেন, পশ্চিমবঙ্গের নিরাপত্তা ও স্থায়িত্বের অবস্থা সৃষ্টি করতে এবং পশ্চিমবঙ্গের সন্নিহিত বিহার রাজ্যের জনসাধারণের মনে সন্তুষ্টির আবহাওয়া সৃষ্টি করতে হলে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি রদবদল করা
একান্ত প্রয়োজন। পরবর্তীকালে 1956 সালে মুখ্যমন্ত্রী ডক্টর রায় বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রীর এক যুক্ত বিবৃতিতে পশ্চিমবঙ্গ ও বিহারের সংযুক্তিকরণের প্রস্তাব করা হয়। বাংলা বিহার সংযুক্তিকরণের প্রস্তাব সারা পশ্চিমবঙ্গে তীব্র ও ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করে। সংযুক্তিকরণ বিরোধী কমিটির নেতৃত্বে শুরু হয় ব্যাপক ও তীব্র আন্দোলন। পশ্চিমবঙ্গকে বিলোপ করা চলবে না, এই দাবিতে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ সোচ্চার হয়ে ওঠেন।